অমিত শাহ এসেছিলেন 1 সপ্তাহ 7-8 দিন আগে, রাজ্যে এসেছিলেন। তাকে সাংবাদিক বৈঠকে একটা প্রশ্ন করা হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন এটা, আমি একবার শুধু মনে করিয়ে দিতে চাই দর্শকদের, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেফতার করা হবে না। একজন সাংবাদিক এই প্রশ্নটা তুলেছিলেন সাংবাদিক বৈঠকে। তিনি তখন বলেছিলেন যে আমরা এজেন্সির কাজে হস্তক্ষেপ করি না। একদম সত্যি তো, একদম একদম। কিন্তু আমার প্রশ্নটা এখানে, ঠিক 1 সপ্তাহ পর যেদিন জেপি নাড্ডা শহরে এলেন, সেদিনই ইডি রেড করলো আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে। এটাকে কি আপনারা নেহাত কাকতালীয় বলবেন, নাকি সেদিনের সেই এজেন্সির কাজে হস্তক্ষেপ করি নার সঙ্গে কোনো প্রচ্ছন্ন একটা ইঙ্গিত ছিল? না 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 না, অ্যাবসলিউটলি না। এর সাথে কোনো এনে দিয়ে জেপি নাড্ডা এসছেন, তার ঘোষিত কর্মসূচি অনুযায়ী সেখানে এসছেন। দেখুন, এই তদন্ত যেটা, এটা তো মানে কেন্দ্রীয় সরকারের ইচ্ছায় তদন্তটা হচ্ছে না, এটা তো একটা কোর্টের ডাইরেকশনেই তদন্ত হচ্ছে। ইডি যা করছে কোর্টের ডাইরেকশনে করছে। আমাদের তো ইডির কার্যপদ্ধতি বা ইডি কি করছে না করছে এটা নিয়ে তো আমাদের কোনো, উল্টে আমরা একাধিকবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই স্লথ গতিতে আমরাই তো বিরক্তি প্রকাশ করেছি। আমার কথা ছেড়ে দিন, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তদন্তের এই স্লথ গতিতে বিরক্তি প্রকাশ করেছেন একাধবার। তো আমরা তো এই তদন্তকারী সংস্থার এই হস্তক্ষেপ আমাদের হাতে থাকলে, আমি আপনাকে বলছি যে হাতে থাকতো আমাদের, তো এই চোরগুলো কি এতদিন বাইরে থাকতো নাকি? আমরা তো এই বিষয়গুলো তো হস্তক্ষেপ করি না। ভারতীয় জনতা পার্টির সময়কালে সুপ্রিম কোর্টকে কখনো বলতে হয়নি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খাঁচায় বন্দি তোতা পাখি। তো আলটিমেটলি এইগুলো ভারতীয় জনতা পার্টির কাজ না। আইনের পথে চলবে, যারা দোষ করেছে তারা সবাই শাস্তি পাবে। পশ্চিমবঙ্গে আমরা অতীতেও দেখেছি অনেক প্রভাবশালী ব্যক্তি তাদেরকে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা রয়েছে। অন্যান্য রাজ্যে অনেক মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে। তো এই জিনিস হয়েছে, আইনের পথে চলবে, এখানে আলাদা করে কিছু না। তদন্তকারী সংস্থা তাদের মতন করে তদন্ত করে যদি মনে করে যাকে ধরবে ধরবে, যখন রেড করবে করবে, এখানে না আমাদের কি বলার বক্তব্য আছে? কিন্তু কোথাও গিয়ে এই প্রশ্নগুলো তো বারবার উঠে আসে যে ভোট আসলেই কেন্দ্রীয় এজেন্সিগুলো তৎপরতা বেড়ে যায়। এবং আমরা যেটা দেখলাম যে দিল্লিতে ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হলো, তারপর তো অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে এলেন এবং এখন তো তিনি বাইরেই রয়েছেন। ঠিক ভোট আসলেই কেন কাকতালীয়ভাবে তৎপরতা? একটা মানুষ কি সারা জীবন জেলে থাকে? এই রাজ্যেও তো পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, বেল পেয়েছেন। তৃণমূলের একাধিক বিধায়ক, তারপরে এই সরকারি আমলারা, বহু লোক যারা গ্রেপ্তার হয়েছে তারা বেল পেয়েছে। তো বেল তো কোনো মানে নয়, আলটিমেটলি তো বেল পাবেনি। একটা মানুষ তো সারা জীবন জেলে থাকে না। পরবর্তীকালে বিচার প্রক্রিয়া চলে, যদি কনভিক্টেড হয় তখন তার শাস্তি হবে। এটাই তো আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ল। তো কিন্তু এতদিন আগের একটা কয়লা কেস, কালকে যখন ইডির বিজ্ঞপ্তিটা আমরা দেখাচ্ছিলাম, আপনি খুব ভালো করেই সেটা জানেন, আপনার কাছেও সেটা রয়েছে, যে অনুপ মাঝি ওরফে লালার একটা কেস যেটা অনেক দিন ধরে তদন্তের রয়েছে, আতশ কাচের নিচে রয়েছে, ঠিক সেইটা নিয়ে তদন্ত করতে ভোটের আগে আগে কেন কেন এতদিন পর্যন্ত সেটা হলো না? এবং সেখানে এটাও বলা হয়েছে যে হাওয়ালার মাধ্যমে আইপ্যাকের সঙ্গে একটা টাকা লেনদেন হয়েছে। তাহলে সেটা এতদিন আগে কেন নয়, ভোটের ঠিক আগেই কেন? আমি আপনাকে একটা জিনিস বলি, যে এর আগেও তো তৃণমূলের বহু লোক এই রাজ্যে গ্রেপ্তার হয়েছে। তো সবটাই কি সেই ভোটের আগে হয়েছে? মানে এই ধরনের ইনস্ট্যান্স আপনারা বারবার করে এই যে কথাগুলো বলছেন, তো এটা তো পশ্চিমবঙ্গে তো এই ধরনের ঘটনা মানে ভোটের আগে যে সবসময় হয়েছে তা তো নয়। পার্থ চট্টোপাধ্যায়কে কি 2021 সালের ভোটের আগে গ্রেপ্তার করা হয়েছিল? নির্বাচন হয়ে গেছে, তিনি নির্বাচনে জিতেছেন, সব রাজ্যের অত বড় একজন মন্ত্রী, তো ভোটের আগে গ্রেপ্তার করা হয়েছিল না? এগুলো খুব ছেদো কথা। এরা এজেন্সি কোন সময় কারখানা তদন্ত, কালকে তো গ্রেপ্তারে কিছু করেনি, তারা একটা সার্চ সিজার অপারেশন চালিয়েছে। তাতে করে এত হুলুস্থুল হওয়ার কি আছে? মানে আলটিমেটলি এটা ভোটের আগে না ভোটের পরে, এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো আমার মনে হয় না ভোটের আগে ভোটের পরে হিসাবটা তারা করে। তারা তো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। তো এই বিষয়গুলো মানে আমার মনে হয় এটা ওই মানে ওই ঝড়ে কাক মরে তান্ত্রিকের কেরামতি, মানে ওই যে একটা কাকতালীয় মতন করে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা কোনো অংশের তরফ থেকে করা হতে পারে। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কারণ ইডি সিবিআই সম্পূর্ণ তাদের নিজেদের একটা স্বাধীনভাবে তারা চলে, স্বশাসিত সংস্থা, তা তারা তাদের মতন চলে। কিন্তু কোথাও গিয়ে এই ধরনের ঘটনাগুলোতে মানুষের মনে কি সিম্প্যাথিটা বেশি করে জমা হয়? আমার মনে হয় না চোরদের, রাজনৈতিক নেতা হিসেবে আমার মনে হয় না চোরদের প্রতি মানুষের কোনো সিম্প্যাথি আছে। ইডি সিবিআই কি করছে না করছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি দেয়ার প্রেরোগেটিভ। কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান মানুষের যে পারসেপশন তৈরি হয়েছে সেটা কোনোভাবেই, কারণ এ রাজ্যের মানুষ তো দেখেছে। এই রাজ্যের মানুষ, আপনি মানে তৃণমূল কংগ্রেসের একদম নিচ থেকে নিয়ে ওপর অব্দি, মানে এই চুরিগুলো তো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। পশ্চিমবঙ্গের মানুষ একাধিকবার এই নিয়ে সরব হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতে গিয়ে রাস্তা থেকে মানুষজন চোর 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 করে চিৎকার করেছে। তো
তো এই এই চোরদের প্রতি কোনো সিম্প্যাথি থাকবে বলে, মানে যারা রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে তারা ভাবছে এই চৌর্যবৃত্তিটাকে নিয়ে তারা সিম্প্যাথি আদায় করবে, যেটা সম্পূর্ণভাবে মানে অমূলক একটা বিষয় এবং এর কোনো মাথায় মুন্ডু নেই। চোরদের প্রতি কোনোদিন কোনো আপনাদের সিম্প্যাথি। কাছে তো কৌস্তববাবু আপনাদের কাছে তো একাধিক ইস্যু রয়েইছে। আরজিকর কিছুদিন আগে আমরা দেখলাম যে সেখানে একটা প্রচুর একটা গন্ডগোলের সৃষ্টি হলো, তারপরে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি শিক্ষা, রেশন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন সংযোজন গতকালের ঘটনাটা এসআইআর অতি সম্প্রতি হয়ে যাওয়া, যেখানে আপনারা বলেছিলেন যে 1 থেকে 1.5 কোটি নাম বাদ পড়বে, হিয়ারিং না, চলছে। আমরা কিচ্ছু বলিনি, আমরা এটা কিন্তু সম্পূর্ণ মিসকনস্ট্রু করা। শুভেন্দু আমরা অধিকারী বলেছি- বলেছিলেন তো যে 1 থেকে 1.5 কোটি নাম বাদ পড়তে পারে। আমরা কিন্তু আমাদের এটা আনুমানিক একটা হিসাব, কারণ আমরা রাজনৈতিক দল হিসাবে, কারণ আমরা এটা আনুমানিক একটা হিসাব করেছি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার, তারপরে হচ্ছে গিয়ে মৃত ভোটার, এদের উপরেই দীর্ঘদিন অনুপ্রবেশকারী, এদের উপরে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে এই ভুয়ো ভোটের উপরে দাঁড়িয়ে যে সরকারটা চলেছে। তো আমরা বলেছি যে আমাদের এটা একটা আনুমানিক হিসাব, ইলেকশন কমিশন তো আমাদের কিন্তু আমার ব্যাপার। এখানে প্রশ্নটা হচ্ছে কৌস্তববাবু, যে আপনারা সেগুলোকে ধরে মানুষের কাছে পৌঁছতে কোথায় আপনাদের সমস্যাটা হচ্ছে? কোথায় সব কে বলছে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি না? তাহলে 2024-এর আপনাদের আসন সংখ্যাটা তো কমে গেল। ভারতীয় জনতা পার্টির একদম প্রায় বুথ লেভেল অব্দি নেমে প্রত্যেক কটা জায়গায় আমাদের পরিবর্তন সভা হচ্ছে, মানুষের সাথে ইন্টারাকশন হচ্ছে, আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন থেকে শুরু করে সমস্তটাই আমরা তো জনগণের কাছে সেই কথাগুলি, এই বর্তমান সরকারের অপশাসনের কথা আমরা বলছি। এই সরকার পশ্চিমবঙ্গকে 15 বছর কতটা পিছিয়ে দিয়েছে আমরা সেই কথা বলছি। আমরা বলছি এই রাজ্যে পরিবর্তন না হলে এই রাজ্যটা একটা মানে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাবে, সেই কথা তো আমরা বলছি এই রাজ্যে একাধিকবার। সাথে সাথে এই ঠিক, পশ্চিমবঙ্গে আপনি যেগুলো বলছেন অবশ্যই আমরাও সেগুলো কভার করছি, আমরাও আপনাদের বক্তব্য শুনছি যে পরিবর্তন সংকল্প যে সভাগুলো বা যাত্রাগুলো হচ্ছে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এগুলোর মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে গিয়ে কি কোথাও আপনাদের একটু আমরা বলছি কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার এগুলো যেমন আছে, এই সোশ্যালি তোমার এই বেনিফিশিয়াল এই স্কিমগুলো, সোশ্যালি বেনিফিশিয়াল যে স্কিমগুলো, তো তার সাথে সাথে আলটিমেটলি পশ্চিমবঙ্গের মানুষের এটাও, আমরা এই কথাটাও বলছি যে বামফ্রন্ট সরকার যখন এই রাজ্য থেকে ক্ষমতা ছেড়ে গেছিল তখন মাথা পিছু ঋণের পরিমাণ, মানে ধরুন আজকের দিনে একটা বাচ্চা জন্ম নিলে তৎকালীন 2011 সালে তার মাথা পিছু ঋণের পরিমাণ ছিল হচ্ছে 22,000 টাকা। আজকের দিনে একটা সদ্যজাত শিশু জন্ম নিলে তার মাথা পিছু ঋণ, চোখ খুলেই সে তার মাথার উপরে 76,000 টাকা, 76,000 তার ঋণের বোঝা। আমি বলছি পশ্চিমবঙ্গে এই জায়গায় দাঁড়িয়েছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন পশ্চিমবঙ্গ থেকে কতগুলো হেভি ইন্ডাস্ট্রি, বড় শিল্প কলকারখানা অন্য রাজ্যে রিলোকেশন হয়েছে, 6,600 নট অন্য রাজ্যে রিলোকেশন হয়েছে, আমরা সে কথাও বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রায় 2.5 লক্ষ কোটি টাকার নাকি শিল্পের প্রস্তাব হয়েছে কথা বলেছেন, কিন্তু আলটিমেটলি তার কোনো ইমপ্লিমেন্টেশন নেই, আমরা সে কথা বলছি। আমরা পশ্চিমবঙ্গের যে অ্যাবসলিউট ডিক্লাইন 2011 সালের পর থেকে তো ভয়ঙ্কর ডিক্লাইন, কন্ট্রিবিউশন টুয়ার্ডস দি জিডিপি, সেই কথাগুলো আমরা বলছি।